নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। ত্রিপুরা রাজ্যে এখন বেশ কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং এটাও প্রশ্ন উঠছে যে ত্রিপুরা কাদের, পাহাড়িদের নাকি বাঙালিদের। এমন কিছু মন্তব্য ঘোরাফেরা করছে যার কারণে কোনো কোনো জায়গায় সমালোচনা হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার এটা নিয়ে বিদ্বেষ দেখা দিচ্ছে। সমস্ত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি সামনেই এডিসিতে সাধারণ নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন, সেখানে তিপ্রা মথার অবস্থান কি থাকছে সমস্তটাই জানবো। আমাদের সাথে রয়েছেন রাজ্যের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়। প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলায়। সোশ্যাল বাংলা যারা দেখছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা খুব সাধারণ যে বিষয়টা এখন ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়, আপনাদের পার্টির যিনি ফাউন্ডার রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ওনার একটি বক্তব্য, ওনার একটি ভাষণ, যেটাকে ঘিরে রীতিমতো একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছে যে আগরতলার মালিককে, কাঞ্চনপুরের মালিককে। আপনার এই নিয়ে কি অবস্থান? এই যে বক্তব্য ওনার, এটা নিয়ে আপনার কি অবস্থান? অ্যাকচুয়ালি এটা শুরু কে করেছিল? এটা শুরু করেছিল একটা রাজনৈতিক দল, ক্ষুদ্র একটা রাজনৈতিক দল ত্রিপুরা, আমি নামটা নিতে চাচ্ছি না। এটা আগরতলা তারা একটা অনুষ্ঠান করছিল এবং তারা কিছু ড্রেস পরে লাঠি টাঠি নিয়ে তারা এগিয়েছিল। ওই দিন স্লোগান দিয়েছিল তারা যে আগরতলা মালিককে, এই তেলেমরার মালিককে, এরকম একটা স্লোগান দিয়েছিল। এরপর সোশ্যাল মিডিয়াতে এগুলি খুব ভাইরাল হয়েছে। তারপর মহারাজ 9 তারিখে, এই যে আমাদের সেপ্টেম্বর 9 তারিখ দিল্লিতে যন্তর মন্তরে উনি একটা করেছে যে আগরতলার মালিক আমি। অ্যাকচুয়ালি যদি আমরা পর্যালোচনা করি তাহলে ত্রিপুরার ইতিহাসটা আমাকে দেখতে হবে। এখানে 1350 বছর ইতিহাসটা আপনারা জানেন, 184 জন রাজা রাজত্ব করে গেছেন। ইতিহাস যদি আপনি খুলে দেখেন, রাজ আমলে যখন ভারতবর্ষ 1947 সনে যখন স্বাধীন হয়েছিল তখন ত্রিপুরা কিন্তু স্বাধীন ছিল। আমরা কখন ভারতে অন্তর্ভুক্ত হয়েছি? 1949 সনের 15 অক্টোবর। 9 সেপ্টেম্বর হচ্ছে আপনার আমরা মাজার এগ্রিমেন্টে আমাদের মহারানী কাঞ্চনপুরা দেবী সই করেছিল। এই ইতিহাসটাকে ওনাকে জানতে হবে। ওনারা অনেক সময় বলে যে এই যে কিনা বাংলাদেশের বর্তমানে কিছু অংশ আগে ত্রিপুরার অধীনে ছিল, চাকলা রুসুনাবাদ এগুলি। কিন্তু চাকলা রুসুনাবাদ যখন ভারতবর্ষে, তখন ত্রিপুরা যখন অন্তর্ভুক্ত হয়েছিল তখন চাকলা রুসুনাবাদের জনগণ তারা প্রতিবাদ করলো না কেন? কিন্তু ওরা তো রাজামলে ট্যাক্স দিত। না, এটা তো জমিদারি প্রথা ছিল তখন। সে জায়গাটা এখনো কুমিল্লাতে আপনি দেখবেন যে কুমিল্লা যে ক্যান্টনমেন্টের সামনে তিপ্রা বাজার লেখা আছে। আমি বাংলাদেশে গেছি, সেখানে গেছি তিপ্রা বাজার। ওইখানে আরো ভিতরে চাঁদপুরের ত্রিপুরা সারা আছে, লালমাই কুটবাড়ি আছে সেখানে, এটা তো আছে। আর ওইখানে আমাদের সবচেয়ে গায়ক আর দেববর্মনের ইয়েটাও, স্মৃতিটাও এখানে আছে। এখন কথা হচ্ছে কি, এই সমস্ত এখানে যে কিছু কিছু যে বক্তব্যটা শুরু করাটা, এটা ঠিক না। তো এখন ত্রিপুরা সবার জন্য, রাজ আমলেও এখানে বাঙালিরা ছিল এবং থাকবে। এবং আমি বিভিন্ন সময় বলেছি যে ত্রিপুরাটা সবার জন্য, বাঙালিরাও এখানে ভূমিপুত্র। কিন্তু এখানে কথা হচ্ছে কি, আমরা এখানেকার আদিবাসীরা বা আমরা এখানে যারা ভূমিপুত্ররা কিছু কথা বলে একটা অংশের মানুষ মনে করে যে এটা বাঙালি বিদ্বেষী কথাবার্তা, বাঙালির বিরুদ্ধে ওইরকম একটা কিছু সেন্টিমেন্ট তুলে এনে এটাকে প্রচার করার জন্য চেষ্টা করছে। তাই আমি বলবো যে আগরতলা ত্রিপুরার যে সবটা অংশে ইতিহাস যদি বলে, এটা একসময় ট্রাইবেলি রাজ্য ছিল, কিন্তু এখানে বাঙালি অংশ ছিল, তাদের সংখ্যা ছিল কম। কিন্তু এখন তো আমরা একটা ডেমোক্রেসিতে রয়েছি, তো সেখানে এই ধরনের বক্তব্য সামনে রাখা, সেটা কি কোনোভাবে কোনো রাজনৈতিক নেতার পক্ষে সেটা কাম্য বলে মনে করেন? না, এটা উনি বলছে, এটা ওনাকে জবাব দেওয়ার জন্য এটা করছে। আমাকেও অনেক মিডিয়া আমাকেও বলছিল বা অনেকে ফোন করে বলেছিল স্যার এই ব্যাপারে আপনার একটা রিয়াকশন দিন, কিন্তু আমি দেইনি। হয়তো মহারাজা ওই ব্যাপারটা ওনাকে কেউ বলছে, তখন হয়তো উনি ইমোশনালি কথাটা বলে ফেলেছেন। তবে উনি এটাও বলেছেন কিছুদিন আগে, আবার বলেছেন যে ত্রিপুরা সবার জন্য। তা আমি সবার চেয়ে বেশি বাঙালিকে করছি। যেমন আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে বিভিন্ন জায়গায় যখন রাইট হয়েছিল, রায়পুরের রায়ট, ঢাকার রায়ট, তখন তো বাঙালিদের এখানে, যেমন কাঞ্চনপুরে তাদেরকে দেওয়া হয়েছিল।
হ্যাঁ, এই সমস্ত ঘটনা এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে এটা উস্কানি দিয়ে আমাদের যে সহ অবস্থান, আমাদের জাতি উপজাতি এখানে যে সহ অবস্থানকে কিছু বিনষ্ট করার জন্য কিছু অংশ এটা চক্রান্ত চালাচ্ছে, সে থেকে আমাদের সতর্ক থাকাটাই ভালো। আমি এইটুকুই বলবো এই বিষয়ে। একেবারেই রঞ্জিত দেববর্মা, যিনি রাজ্য বিধানসভার বিধায়ক রয়েছেন, ওনার এই বিষয় নিয়ে কি স্ট্যান্ড সেটা আপনারা সবাই শুনলেন। কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স আমরা দেখলাম, যেখানে আপনাদের তরফ থেকে বলা হলো যে আমরা খুব সম্ভবত সেটা এপ্রিল মাস ছিল, যে আমরা এপ্রিলের 20 তারিখের মধ্যে আমরা সমর্থন উঠিয়ে নেব। মথা যে সমর্থনটা করছে বিজেপিকে রাজ্যে, সেই সমর্থনটা আমরা উঠিয়ে নেব। কৃতি সিং দেববর্মা, যিনি বিজেপির সাংসদ, উনিও ইস্তফা দিয়ে দেবেন। এবং তার ঠিক কিছু ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে আপনাদের তরফ থেকে, আপনাদের বিধায়কদের তরফ থেকে একটা বক্তব্য সামনে এলো। আবার তার কিছু ঘন্টার মধ্যেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন বললেন যে ওনার কাছে এই বিষয়ে কোনো খবর নেই বা উনি কিছুই জানেন না। আবার অন্যদিকে বিপ্লব কুমার দেব, তিনি বললেন যে মহারাজাই শেষ কথা, রঞ্জিত দেববর্মা তো সুপ্রিমো নন তিপ্রা মথার। তো সেই বিষয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলটাও বলেছি। অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, দীর্ঘদিন আমরা সরকারের সঙ্গে আছি, 18 মাস হয়ে গেছে আমাদের অ্যালায়েন্স ইয়েটা, ত্রিপাক্ষিক চুক্তি। বিজেপির সঙ্গে আমাদের চুক্তি অ্যালায়েন্সে আসাটা হইলো ত্রিপাক্ষিক চুক্তি, তার মাধ্যমে আমরা এর আগে আমরা বিরোধী দলে বসেছিলাম। এখন কথা হচ্ছে কি, এখন আমাদের আর কত অপেক্ষা করতে হবে? প্রতিশ্রুতি ওরা দিয়েছিল আমাদেরকে, আমাদের এটাও আমাদের চিন্তা ভাবনা আছে আমরা সরকারে থাকবো কিনা। আমাদের ভিতরে আলোচনা হয়েছে, ওই যে আলোচনাটাই আমি তুলে ধরেছি এখানে। এটা হয়তো আমার ক্ষোভের সঙ্গে হয়তো ফ্রাস্ট্রাকশনে মানে মহারাজ বলেনি এটা আমি জানি না। মহারাজ বলেছেন যে উনি প্রেস যে কনফারেন্স করেছিল এটা আমি জানি না, এটা ঠিক। কারণ সেদিনে যে আমাদের প্রেস কনফারেন্সটা ছিল, সিভিল সোসাইটি আমাকে সেখানে ডাকা হয়েছে। আমার অসিত দাসকেও, একজন বাঙালি, উনিও আমার সঙ্গে গিয়েছিল, উনি প্রেস মিটে ছিলেন। এবং পরবর্তী সময় যে 7 তারিখ জুলাই আগরতলায় যে আমরা র্যালি করেছি, নন পলিটিক্যাল নন রিলিজিয়াস, একজন সাংবাদিক আমাকে যে জিজ্ঞেস করেছিল আপনারা তো সরকারি দলে ছিলেন, তাহলে আপনারা কেন এটা করবেন? তখন আমি বলেছিলাম আমরা সরকার আর কতদিন থাকবো। তার পরবর্তী সময় আমরা দিল্লিতে গিয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, উনি অনেক কথা বলেছেন। এটা আমরা অপেক্ষা করছি। আমি আজকেও বলবো আমরা আর কতদিন অপেক্ষা করব, কিন্তু সেটা নাই। দেখুন, বিধানসভায় আমরা প্রশ্ন দিয়েছি যেটা ইম্পর্টেন্ট, এবং ওই দিনে যে 18 তারিখ যে সর্বদলীয় বৈঠকে আমি তা তুলে ধরেছি আমাদের সর্বদলীয় বৈঠকে, যে আমাদের যে কোয়েশনগুলো আমরা দিয়েছি সেটা শোনার মানে এলাও হয়ে যায়। আর কিছু আমি শর্ট নোটিশ দিয়েছি, সেটাও রিজেক্টেড হয়ে গেল। তারপরে আমরা এই বিষয়টা আমরা ক্ষোভের কথাটাও জানালাম। কালকে আমরা প্রেস মিট করেছি বিধানসভাতে, আমাদের সেশন চালুর আগে আমরা প্রেস মিট করেছি, এবং এখানে হাইলাইট করা হয়েছে যে আমরা ইলিগাল মাইগ্রেন্ট এবং ত্রিপাক্ষিক একটটা নিয়ে আলোচনা করতে চাই। কারণ কেন্দ্রীয় সরকারের একটা দিক নির্দেশনা আছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, মহারাষ্ট্র, হরিয়ানায় ইনিশিয়েটিভ নিয়েছে। ত্রিপুরায় কেন চুপ? ত্রিপুরায় কেন নীরব? এখানে ডিটেনশন ক্যাম্প কেন হচ্ছে না? তা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এর আগে এটার ব্যাপারে উনি বলেছিল, বিভিন্ন সাংবাদিকদের উনি মুখোমুখি হতে চান না, তবু সাংবাদিকরা ওনার মুখে বলেছে, উনি বলছেন 2014 31 ডিসেম্বর পর্যন্ত তাদেরকে যারা অবৈধভাবে আছেন তাদেরকে মানে নাগরিকত্ব দেওয়া হবে বলে। এখন আমার কথা হচ্ছে কি, আমরা মহারাজা যেটা বলেছেন যে আমরা সরকারে কতদিন থাকবো, আপনারা দেখুন আমরা কতদিন থাকবো। আমাদের একটা কন্ডিশনের আছে, আমাদেরকে জনগণকে আমাদের জবাবদিহি করতে হবে। গতকাল যখন আমরা ইলিগাল মাইগ্রেন্ট ইস্যুতে নিয়ে এবং এই ত্রিপাক্ষিক একটে যদি আলোচনা আমাদের সুযোগ না দিত, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা করতাম কিনা বললো, হয়তো আমরা ওয়াক আউটও করতে পারতাম। কিন্তু আমরা ওয়াক আউট গতকাল করে, যেহেতু আমাদের ওই বিষয়টা নিয়ে তারা মানে কি বলছে, সুযোগ দিয়েছে আমাদেরকে কথা বলার জন্য, সুযোগ দিয়েছে, তার জন্য আমরা আর ওয়াক আউট করিনি। প্রায় তো 2 বছর হয়ে গেল, আর কতদিন মথা অপেক্ষা করবে? না, 17 মাস হয়ে গেছে, 17 মাস আরো কিছু বেশি হয়ে গেছে, প্রায় 18 মাস হয়ে গেছে। আমরা একটা টাইম অপেক্ষা করে আছি,
ওই টাইমের ভিতরে আমরা যা করার আমরা সিদ্ধান্ত নিব। এবং এই বিষয়ে আমরা বিভিন্ন সময় আমরা কেন্দ্রীয় সরকার তুলে ধরেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা তুলে ধরেছি ওনার সামনে। এখন যদি এই বিষয়টা হয়, আপনার 23 তারিখ দেখবেন আমরা বিষয়টা আপনাদের বিধানসভায়, আমাদের বিধানসভায় আমরা তুলে ধরবো বিষয়টা কি কি বিষয়টা নিয়ে। এবং আজকে সিভিল সোসাইটি একটা প্রেস মিট করবে, এখানে হয়তো ওনারা বড় ধরনের আন্দোলনের ঘোষণা করতে পারে। আগরতলায় সিভিল সোসাইটির যে মুভমেন্টটা আপনারা দেখছেন, যে ত্রিপুরা মঠার বাইরেও ত্রিপ্রাসা রয়েছে, ওই অংশগুলিকে অসংগঠিত জনগণকে সংগঠিত করে আমরা আগরতলাতে মুভমেন্ট করেছি। এবং আগামী দিনে আজকে হয়তো বড় ধরনের একটা ঘোষণা হতে পারে, যেটা আমরা র্যালি করেছি, টর্চ র্যালি করেছি, ওইটার বাইরেও আমরা একটা বড় ধরনের আন্দোলনে হয়তো আজকে। এই আন্দোলনটা কাদের বিরুদ্ধে হবে? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নাকি রাজ্য সরকারের? না, এটা কারো বিরুদ্ধে নয়। আমাদের দাবি হচ্ছে যেগুলি আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, রাইট এন্ড প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা ইমপ্লিমেন্ট হোক এবং সেটা প্রেসার করার জন্য এই আন্দোলনটা শুরু হবে আর কি। আমরা এডিসির যখন নির্বাচন হয়েছে, যেখানে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এমন হয়েছে যে কোনো একটা আঞ্চলিক দল এডিসি দখল করতে পেরেছে, আবার তার ঠিক 1-2 বছরের মাথায় প্রধান বিরোধী দলের ক্ষমতা পেয়েছে। তো এই যে এডিসিতে সরকার গঠনের পর, আপনারা সরকারে আসার পর কি পরিবর্তন দেখতে পেয়েছেন? কি কি পরিবর্তন আপনারা করতে পেরেছেন? যে যে প্রতিশ্রুতিগুলি ছিল তার কটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন? আপনি দেখেন, আমরা সব সময় বিরোধী দলে থাকা অবস্থায় এবং যখন আমরা এডিসি ক্ষমতা, তখন থেকে আমরা বলেছি এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য। গভর্নমেন্ট করছে না। কেন করছে না? অনেকে বলে যে এডিসি গভর্নমেন্ট মহারাজার নেতৃত্বে ক্ষমতায় আসার পর কোনো উন্নয়ন করতে পারছে না, রাস্তাঘাট নেই, জল নেই, অনেক কিছু, স্কুলগুলি চলছে না, অনেক মানুষের কথা বলছে। এবং আমাদের শরিক দল বিজেপির তরফ থেকে এই কথা তুলছে, অন্যান্য বিরোধী দল সিপিএম কংগ্রেসও তুলছে, ইভেন তারাও বিজেপিও তুলছে, অনেক নেতা, তাদের জনজাতি মোর্চা নেতারা। আমি আপনাকে বলবো, আমি এমএলএ হিসাবে দায়িত্বে আমার বিধানসভা কেন্দ্র আমরা দেখেছি, দেখুন ব্লক কার্ডের হাতে, রাজ্য সরকারের হাতে ব্লকের মাধ্যমে সব কাজটা হয়। রেগা থেকে শুরু করে আপনার আরডি ডিপার্টমেন্টের যত রাস্তাঘাট, ইটসলিং থেকে শুরু করে। তাহলে আপনি বলছেন যে বিজেপি কাজ করেনি? আপনি আমার কথাটা আগে শুনুন, তারপরে আপনার পিডাব্লিউডিটা, ইলেকট্রিসিটিটা, ডিডাব্লিউএস টাকার হাতে, রাজ্য সরকারের হাতে। তাহলে এডিসির হাতে কি আছে? সেই জন্য তো আমরা বলছি এডিসির হাতে ক্ষমতা দেওয়ার জন্য। বিজেপি কি প্রতিশ্রুতি দিয়েছিল? আমাদের কাছে তো তার ম্যানিফেস্টো আছে। তারা 2018-তে কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং 2023-এ কি প্রতিশ্রুতি দিয়েছিল। 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে তারা 44টা দপ্তর দেওয়ার কথা কেন করেনি আজকে 7 বছর? ত্রিপুরা মাথা বাদ দিয়ে দেন আপনি। কিন্তু বিজেপি যেটা প্রতিশ্রুতি দিয়েছিল জনজাতিদেরকে এবং তারা ভোট নিয়েছিল, তারা এই প্রতিশ্রুতি কেন পালন করছে না? আজকে যদি জনজাতি মোর্চা, বিজেপির যে সমস্ত জনজাতির নেতৃত্ব, এমএলএ, মিনিস্টাররা যদি এক বাক্যে যদি বলতো যে আপনারা 125 অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করেন, নইলে আমরা সরকারে থাকবো না, আমরা সরকার থেকে নেমে যাব, এই কথা যদি বলতো, আজকে 125 অ্যামেন্ডমেন্টটা বিল পাস হয়ে যেত। যেমন মণিপুরে ইনারল্যান্ড পারমিটটা কিভাবে হলো? সেখানে সব রাজনৈতিক দল, এনপিপি, বিজেপির সঙ্গে এলাই পার্টি, তারা বললো যে আপনারা মণিপুরে ইনারল্যান্ড পারমিটটা যদি চালু না করেন আমরা থাকবো না, সরকার ভেঙে যাবে। তারা ফ্যাক্টর, আমরা এখানে ফ্যাক্টর হইতে পারছি না দুর্ভাগ্যবশত। আজকেও যদি জনজাতি মোর্চার যে কয়েকজন নেতৃত্ব আছেন, তারা যদি আজকে বলতো, গভর্নমেন্টকে যদি প্রেসারের ভিতরে ক্রিয়েট করতো যে আপনারা যদি ত্রিপুরা 125 অ্যামেন্ডমেন্ট বিলটা পাস করে যদি ক্ষমতা না দেন, তাহলে আমরা সরকারে থাকবো না, আজকেই ওই দিন 1 মান্থের ভিতরে এটা সংসদে উঠে এটা পাস হয়ে যেত। কিন্তু এখানে যারা জনজাতি মোর্চার নেতৃত্ব, মিনিস্টাররা, তারা তো এই কথা কিছু বলছে না, তারা তো দাবিও করছে না। শুধু কারা করছে? শুধু ত্রিপুরা মথা, সবাই ত্রিপুরা মথাকে টার্গেট করছে, মহারাজাকে টার্গেট করছে। কেন? তাহলে আপনারা সমর্থন উঠিয়ে নিতে পারেন। আমি তো বললাম তো, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমাদের একটা সময় আমরা অপেক্ষা করছি, কি করবে এটা সময় বলবে। সেজন্য আমরা তো মুভমেন্ট আর ছাড়ছি না, সিভিল সোসাইটি থেকে মুভমেন্ট হবে। আগামী দিন অক্টোবরে আপনি দেখবেন ত্রিপুরা মথার মুভমেন্টটা কোথায় হয়, আগরতলায় হবে, আপনারা দেখবেন। আমরা তো লোকাই আর কিছু করবো না, মুভমেন্ট কিভাবে হয় আপনি দেখবেন আগামী দিন।
যে কার্ডের কি হচ্ছে। এবং মথার যদি আমরা প্রতিষ্ঠা থেকে শুরু করে মথার ভোট ব্যাংক দেখি যে তাদেরকে মানুষ কেন বিশ্বাস করেছিল, সেখানে সবচেয়ে বড় এজেন্ডা আপনাদের ছিল গ্রেটার তিপ্রাল্যান্ড। এখন এতটা বছর পর এখনো কি মথার কাছে এই গ্রেটার তিপ্রাল্যান্ডটা এক্সিস্ট করে? তার কারণ মথা নেতৃত্বদের পক্ষ থেকে বা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যিনি সুপ্রিমো রয়েছেন, ওনার মুখ থেকে আর এই গ্রেটার তিপ্রাল্যান্ড শব্দটা খুব একটা শোনা যায় না। তো মথার কাছে কি এবার গ্রেটার তিপ্রাল্যান্ডটা ম্যাটার করে? তার কারণ আপনারা যাদেরকে সমর্থন করছেন, অর্থাৎ যেখানে রাজ্য বিজেপিকে আপনারা সমর্থন করছেন, 2023-এর বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরপরই কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বলে দিয়েছিলেন যে আমরা আর যাই করি গ্রেটার তিপ্রাল্যান্ড সমর্থন করব না। আপনারা কি এবার সমর্থন করেন গ্রেটার তিপ্রাল্যান্ড? আমাদের যে ত্রিপাঠিক যে একটটা, এখানে কিন্তু ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস এর কথা বলা আছে, বাকি তো আমি বললাম না। যে ওই চুক্তিটার পরে একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা কমিটি একটা বানিয়েছিল দিল্লিতে। সেই কমিটি মেম্বার হচ্ছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং বি.কে. রাঙ্খল। উনি শারীরিক অবস্থান খারাপের জন্য বি.কে. রাঙ্খলের জায়গায় আমাকে মহারাজা অন্তর্ভুক্ত করলেন। আমাদের যে চার্টার অফ ডিমান্ড, যেটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে আমরা পেশ করছি, সেখানে আমাদের যে গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা সংবিধানের আর্টিকেল 230 আমরা উল্লেখ করেছি, আমরা ছেড়ে দেইনি। অ্যাকর্ডে কিন্তু গ্রেটার তিপ্রাল্যান্ড কোথাও লেখা ছিল না, কিন্তু আমাদের ডিমান্ডে আছে। সবটা তো এখানে লেখা নাই। আসামে যে অনেক চুক্তি আছে, সবটা তো স্পষ্ট কোথাও লেখা নাই। এটা গভর্নমেন্টের সহানুভূতির সঙ্গে এটা বিবেচনা করতে হবে। আমরা তো সংবিধানের বাইরে চাচ্ছি না, আমরা তো সংবিধানের বহির্ভূত কোনো দাবি করছেন, যেটা অধিকারটা আমরা চাচ্ছি, সাংবিধানিক যেটা অধিকার সেটা আমরা চাচ্ছি। কিন্তু গভর্নমেন্ট কেন দিচ্ছে না? যেমন রোমান স্ক্রিপ্টের কথা, রোমান স্ক্রিপ্টের ওনার বলছে এড শিডিউলে করো, ওনার বলছে এটা ইংলিশ অক্ষর দেওয়া হবে না, রোমান স্ক্রিপ্ট দেওয়া হবে না। রোমান স্ক্রিপ্ট হবে না যদি এটা গভর্নমেন্ট যদি এটা বলে থাকে, তাহলে লাদাখ যে জনগোষ্ঠীর ভাষাটা, সেটা কিভাবে রোমান স্ক্রিপ্ট অ্যাকসেপ্ট হইল? আপনি বলুন। লাদাখের যে মাননীয় রাষ্ট্রপতি এটা গেজেট নোটিফিকেশন বাইর হয়েছে, আমার কাছে আছে গেজেট নোটিফিকেশনের কপি, কিভাবে অ্যাকসেপ্ট করলো? রোমান স্ক্রিপ্ট ত্রিপুরায় যদি আপনি ককবরকের রোমান স্ক্রিপ্টে যদি রিকগনাইজ না করে, তাহলে লাদাখে এটা কিভাবে হইলো? তাই আমরা বলছি যে যদি এক শিডিউলে অন্তর্ভুক্ত করা যদি সম্ভব না হয়, তাহলে গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট করুক, গভর্নমেন্ট ক্যাবিনেট ডিসিশন নিয়ে এটা একদিনে করা যায় যে রোমান স্ক্রিপ্টে এখন থেকে রাজ্যে লেখা হবে ককবরক ভাষাটা। সেটা তো রাজ্য সরকার করতে পারে, আপনারা তো রাজ্য সরকার করছে না, সেজন্য তো আমরা তো বিরোধিতা করছি। এর জন্য তো আমরা বিধানসভায় এটা নিয়ে আমরা বিভিন্ন সময় মুভমেন্ট করছি। তো সময় আমরা কিন্তু আইপিএফটির মতন না। আইপিএফটি বলেছিল তাদের হাই পাওয়ার কমিটিতে তারা যে মেমোরিয়াম দিয়েছিল, কিন্তু তারা এখানে তিপ্রাল্যান্ডের কথা উল্লেখ নেই। তারা টেরিটরিয়াল কাউন্সিলের কথা উল্লেখ আছে। আমার কাছে দলিল আছে, তাদের 35 পৃষ্ঠার দলিলটা আমার কাছে আছে, আমি দেখে দিতে পারবো। তাদের এখানে এনসি দেববর্মা, শুক্লাচরণ নোয়াতায় থেকে তাদের সময় যে মিনিস্টার ছিল, তাদের সব সই করা আমার কাছে আছে কাগজ ডকুমেন্টস। কিন্তু ত্রিপুরা মঠা আপনি কোথাও দেখাতে পারবেন না যে আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড ছেড়ে দিয়েছি, এটা কিন্তু আপনি কোথাও পারবেন না। এবং এটা আমরা প্রুভ করবো একদিন যে আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যে চার্টার অফ ডিমান্ডটা পেশ করেছি দিয়েছি, সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথাটা উল্লেখ আছে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আর তাহলে কি আপনারা আশা রাখছেন কেন্দ্রীয় সরকারের কাছে? এখন হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অ্যালায়েন্সটা হইলো ত্রিপাঠিক চুক্তির মধ্যে ইমপ্লিমেন্ট না করে আমরা কেন সরকার থাকবো? বের হয়ে আসবো, এটা শুধু সময়ের অপেক্ষায় আমরা আছি। এই যে আমরা দেখলাম কিছুদিন আগেই সেখানে বিজেপির পক্ষ থেকে বলা হলো, অভিযোগ করা হলো যে নাকি মথা ভিলেজ কাউন্সিলগুলি দখল করে রয়েছে, মথা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে, এবং প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মার যে বিধানসভা কেন্দ্র রয়েছে আসারামবাড়ি, সেখানে নাকি মথা আক্রমণ করেছে বিজেপির কর্মীদের উপর। আপনারা এদিকে তাদের সাথে অ্যালায়েন্সে রয়েছেন, সমর্থন করছেন রাজ্য সরকারকে, বিজেপিকে, আবার আমরা দেখতে পাচ্ছি ঠিক একইভাবে এডিসিতে আপনাদের একটা কোলিশন আমরা দেখতে পাচ্ছি, তো সেটার কারণ কি? না, এডিসির যে আপনি বললেন যে বিজেপি কে মথার কর্মীরা মারপিট করছে, বিজেপির অভিযোগ। তো মথার কর্মীকে তো বিজেপিরও তো অ্যাটাক করছে, হসপিটালে তো অনেক রোগী আছে যে তাদের হাতে আক্রান্ত হয়েছে, আমাদের তো কিছু অফিস জ্বালে দিয়েছে ওরা। এটা তো শুরু হইতে এখনো তো হয়নি, কেন করছে ওরা? ওটা তাদের দেখতে হবে। ওরা
তাদের দলের বিজেপি দলের যে জনজাতি নেতাদের তারা গ্রাম পাহাড়ে লেলে দিয়ে তাদের তো সংগঠন নাই, তাদের যদি সাহস থাকতো কেন ভিলেজ কমিটি ইলেকশন করছে না? পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, মিউনিসিপ্যাল কাউন্সিলের ইলেকশন হচ্ছে, জেলার সভাধিপতি নির্বাচন হচ্ছে, হ্যাঁ, কিন্তু কেন এডিসিতে ইলেকশন করতে কেন ওরা বই পাচ্ছে? বিসি ইলেকশনটা, ভিলেজ কমিটি ইলেকশন কেন বই পাচ্ছে? দুইটা কাউন্সিল নির্বাচন করতে ভ্যাকেন্সি যেটা দুইটা আছে, আমাদের সম্মানিত মিনিস্টার অন্মেষ দেববর্মার যেটা সেরে আসা, চিত্তরঞ্জন দেববর্মা সেরে আসা, এই শীতে কেন ওরা ভ্যাকেন্সিটা ওনার ইলেকশন করছেন না কেন? কেন বই পাচ্ছে? আপনার দুইটা বিধানসভা কেন্দ্রের ভ্যাকেন্সিতে ইলেকশন হইলো, আগরতলা এবং ইয়েতে, কিন্তু বিজেপি কেন? কারণ তাদের সাংগঠনিক দুর্বলতা। তারা জানে যে এডিসি তে ভিলেজ কাউন্সিল নির্বাচন হলে তারা ওইখানে তাদের যেটা এক্সপেক্ট করছিল সেটা হবে না, সেটা পূরণ হবে না। সেই জন্য আপনি বলছেন যে তার সবটা দখল করে আছে এডিসি, এটা কি দখল করে আছে? ব্লকটা তাদের হাতে, বিএসসি চেয়ারম্যান আমাদের হাতে একটাও নাই। আমাদের হাতে কি বিএসসি চেয়ারম্যান আছে? নাই। আইপিএফটির একজন এমএলএ দিচ্ছে, উনি মিনিস্টার, তাদেরকে আপনি 13টার উপর 14টা মতন তাদেরকে বিএসসি চেয়ারম্যান দিয়েছে। আমাদের 13 জন এমএলএ মিনিস্টার আছে, আমাদের একটাও নেই। তাহলে তাদের হাতে আমরা একটা বেনিফিশিয়ারি এমএলএ হয়ে রামচন্দ্রঘাটে বেনিফিশিয়ারি আমরা ঠিক করতে পারিনি, অনিমেষ বাবু করতে পারেনি, ফিলিপস কুমার রিয়াং পারেনি, গভর্নমেন্ট জানে না। আমরা তো বলেছি আমাদেরকে অন্তত আমাদের যেখানে আমরা জিতেছি সেখানে আমাদেরকে বেশি চেয়ারম্যান দেওয়ার জন্য, কেন দিচ্ছে না? দিচ্ছে, দিব কেন, খেলছে। সেই জায়গা থেকেই তো আমাদের দূরত্বতা বেড়ে আছে, সেই জায়গাতে এই ক্ষোভ, এই হতাশা থেকে তো আমাদের দূরত্বতা বাড়ছে। তার সাহস করুক না, নির্বাচন দেন। আমরা সরকারের সঙ্গে থাকার পরে বিরোধী সময় আমরা এটা আন্দোলন করেছি, আমরা বিধানসভাতে উঠেছি যে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য, হাইকোর্টে কেস করেছি, কন্টেম্প কেস করেছি, লাস্টে আমরা সুপ্রিম কোর্টে গেছি। আগামী 7 তারিখ অক্টোবর এটা সুপ্রিম কোর্টে আবার হিয়ারিং হবে। আমাদের এলআই পার্টি থাকার পরেও আমরা সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। আপনাদের সাথে জনজাতি মোর্চার কেন মিল হচ্ছে না, সেটার কারণ কি? আরে এটা তো তাদের ব্যাপার, তাদের কথা আমরা তো না করছি না, আমরা তো থানসা বলছি আসো একসঙ্গে। তারা আসছে না কেন? আমাদের ট্রাইবেল ইন্টারেস্টে, আমাদের যে সাংবিধানিক ত্রিপুরাসাদের যে অধিকার নিয়ে তো আমরা একসঙ্গে কাজ করার জন্য বলছি, তারা আসছে না। এই যে বললাম আপনাকে 125 অ্যামেন্ডমেন্ট বিলটা গভর্নমেন্ট 60 বছর তাদের প্রতিশ্রুতি, দুইটা প্রতিশ্রুতি, 23-এও তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, 18-তে দিয়েছিল, পূরণ হচ্ছে না। কিন্তু তারা নীরব কেন? তারা নীরব কেন? কি নিয়ে, কি ইস্যু নিয়ে তারা পাহাড়ে যাবে? তারা বলুক না কি ইস্যু নিয়ে ত্রিপুরাসাদের কাছে তারা ভোট চাইতে যাবে। ছাগল 2টা, কিছু সুতা 5টা বন্টন করে তারা ভোট পাবে? পাইনি তো। আইপিএফটি ক্ষমতায় ছিল, ইয়েতে কাউন্সিল নির্বাচন দাঁড়িয়েছে, একটা সিট তো পাইনি ওরা, ওরা তো পাইনি। এবার নির্বাচন হোক, আমরা তো চাই যে তাড়াতাড়ি মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তাড়াতাড়ি নির্বাচনটা হোক, ভিলেজ কমিটি নির্বাচন। কারণ নির্বাচিত প্রতিনিধি না থাকলে অনেক কিছু স্কিম ইমপ্লিমেন্ট করা যায় না, যেমন নীতি আয়োগের টাকা। কোনো নির্বাচিত প্রতিনিধি যদি কোনো সংস্থাতে যদি না থাকে, সেখানে নীতি আয়োগের কোন স্কিম বা টাকা সেখানে ইমপ্লিমেন্ট করা যায় না। এগুলি গভর্নমেন্ট জানে না, সব জানে, কিন্তু কেন খেলছে? তা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন যে আমরা জনজাতি উন্নয়নের জন্য কাজ করছি, করছি। জনজাতির উন্নয়নের জন্য উনি যদি কাজ করে থাকেন, এই চিন্তা ভাবনা ওনার মনে যদি থাকে, তাহলে এডিসি নির্বাচন করে, ভিলেজ কাউন্সিল নির্বাচন করে কেন নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ওই স্কিমগুলি উনি ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন না কেন? কেন বই পাচ্ছে? তো এখন আমাদের তো কোন বিএসসি চেয়ারম্যান, সব তো বিজেপি আইপিএফটি, কেন? কিসের বই তারা? তো এডিসি এলাকার যে সমস্ত আপনার ব্লক আছে, কারা লুটপাট করে খাচ্ছে সেখানে, সেটা তো স্পষ্ট, সেটা মুখ দিয়ে বলতে হয় না, সেটা বলতে হয় না। সেটা পাহাড়ের জনগণ ভালোভাবে জানে। কিছু লোককে তারা প্রলোভন দিচ্ছে, এখন আমরা এই দিব, কেন করছেন না? মাননীয় মন্ত্রী মহোদয় দিল্লি থেকে বলছে আমরা এডিসিতে ক্ষমতায় আসলে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে ক্ষমতা দিব। আরে 2বার তো বলেছেন ওনারা, প্রতিশ্রুতি, লিখিত প্রতিশ্রুতি দিয়েছে। 2018-তে দিয়েছিল, 2023-এর ওনার ম্যানিফেস্টোতে আছে, ডকুমেন্টস তো আমাদের কাছে আছে। কেন ওনারা পারছে না? কেন করছে না ওনারা? সুতরাং পাহাড়ে জনজাতি মোর্চা হোক,
বিজেপি হোক বা অন্যান্য, তাদের জনগণের কাছে যাওয়ার কোনো রাস্তা নেই। বক্তব্য তুলে ধরার জন্য এখানে জনগণ বুঝে, ত্রিপুরা এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে আছে, কোথায় কি হচ্ছে কাউকে ধোঁকা দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ধরুন নির্বাচন হলো, সেখানে কি মথা এবং বিজেপি সিট শেয়ার করে লড়াই করবে, আসন সমঝোতা করে লড়াই করবে, নাকি আপনারা প্রত্যেকটি আসনেই প্রার্থী দেবেন? না, এটা নির্বাচন আগে ঘোষণা হোক, নির্বাচন ঘোষণা হওয়ার পরে দেখা যাবে। তারা তো তাদের রাজনৈতিক বেনিফিটের জন্য তারা চাবে, আমরাও আমাদের রাজনৈতিক বেনিফিটের জন্য আমাদের দেখতে হবে আমাদের অবস্থানটা। তবে নির্বাচনটা প্রথমে ঘোষণা করা হোক। আমি অনুরোধ করব যে রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব অবিলম্বে এডিসি এলাকায় ভিলেজ কমিটির নির্বাচনটা ওনারা করার জন্য ব্যবস্থা করুক। সেটা হলে কি যে একটা নির্বাচিত প্রতিনিধি থাকবে এবং গ্রাম এলাকার উন্নয়নের কাজ করার একটা সুবিধা হবে। সেজন্য এখন যেগুলি চলছে সেখানে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না সরকারের বিভিন্ন স্কিম, এবং এটা একটা অংশ মানুষের উপকার হলেও সাধারণ জনগণের কোনো উপকার হচ্ছে না। একেবারে আমরা আলোচনার শেষ মুহূর্তে রয়েছি, যেটা এডিসি এলাকার মানুষের প্রশ্ন, যেটা গোটা রাজ্যের যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বিশেষ করে তিপ্রাসাদের প্রশ্ন। একেবারে শেষে সেটাই আবারও জিজ্ঞেস করব আপনাকে যে তিপ্রাসা অ্যাকর্ড কবে হবে, তিপ্রাসাদের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা কবে পূরণ হবে, গ্রেটার তিপ্রাল্যান্ড কবে হবে, এবং আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে? আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন? আমি আমাদের ত্রিপুরাসা সহ সকল অংশের যারা এডিসি এলাকায় হোক, যার বাইরে, তাদেরকে আমি বলবো আপনারা সবাই আওয়াজ তুলুন যে আমাদের সবার অধিকার, যে সাংবিধানিক যে অধিকার, সেটা পূরণ করা হোক। কারণ আমরা অন্যায়ভাবে কোনো দাবি করিনি, সংবিধানের অধিকারটা আমরা চাচ্ছি। ত্রিপাক্ষিক চুক্তি রাজ্য সরকার জড়িত, এখানে কেন্দ্রীয় সরকার ওরা সাইন করেছে, সেটা ইমপ্লিমেন্ট হবে দিল্লিতে না, সেটা ত্রিপুরায় হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে মুখ খুলছেন না কেন, সেটাই জনগণের প্রশ্ন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বাস্তবায়নের জন্য কতটুকু অগ্রগতি উনি অগ্রসর হয়েছেন এবং কি কি স্টেপ নিয়েছেন, সেটা 23 তারিখ ত্রিপুরার বিধানসভাতে আমরা যখন উঠে দাঁড়িয়ে কথা বলবো, সেদিনে উনি কি জবাব দেয় সেটাই আমরা দেখতে পাবো। এবং পরবর্তী আমরা আমাদের যে আন্দোলনের কর্মসূচিতে আমরা তো কন্টিনিউ করে যাচ্ছি বিভিন্ন জায়গায়, আমরা দেখব যে কি হয় আগামী দিন, সেটাই আমি বলবো। এবং জনগণকে অধিকারের জন্য আওয়াজ তোলার জন্য আমি সবার কাছে আহ্বান জানাবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। একেবারে রাজ্য রাজনীতি থেকে শুরু করে এডিসির নির্বাচন সহ গ্রেটার তিপ্রাল্যান্ড এবং একাধিক বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম রাজ্য বিধানসভার মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের সাথে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার 14 থেকে 28 সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিশেষ অফার। প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে 475 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, সঙ্গে হীরের মূল্যে 5% ছাড়, রূপো ও প্লাটিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে 10% ছাড়। মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টার বাইক। 100% এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায়, আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। এই শারদীয়ায় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো।